সবাইকে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন ওয়ারিয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আইসিটির পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ নিয়ে। আইসিটি পঞ্চম অধ্যায়ের প্রথম অংশের দুইটি উপাদান 5.1 ও 5.2। 5.1-এ আমরা আলোচনা করব প্রোগ্রাম ডিজাইনিং, এবং 5.2-তে আলোচনা করব সি প্রোগ্রামিং। মূলত পঞ্চম অধ্যায়ে এই দুইটা টপিকই আমাদের আলোচনার মধ্যে থাকবে। আজকে আমরা 5.1 প্রোগ্রাম ডিজাইনিং নিয়ে কথা বলব। প্রোগ্রাম ডিজাইনিং নিয়ে কথা বলার আগেই আমাকে জানতে হবে প্রোগ্রামটা কি। প্রোগ্রামটা কি? প্রোগ্রাম কি? প্রোগ্রাম হলো কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সংকেত ও কতিপয় নিয়মকানুন ব্যবহার করে এক সেট নির্দেশনা তৈরি করা হয় যা প্রোগ্রাম নামে পরিচিত। অর্থাৎ কম্পিউটারের বোধগম্য এক বা একাধিক আদেশ বা নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রামিং বলা হচ্ছে। কম্পিউটারের বোধগম্য এক বা একাধিক আদেশ বা নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রামিং বলে। এখন প্রোগ্রামিংয়ের কয়েকটি অংশ আছে। আধুনিক কম্পিউটারে প্রধান সাংগঠনিক অংশগুলো ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি, স্টোরেজ। অর্থাৎ একটি কম্পিউটার বা ডেস্কটপ তার কয়েকটি অংশ হচ্ছে ইনপুট, আউটপুট, সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, স্টোরেজ অ্যান্ড মেমোরি। একটি কম্পিউটারে মূলত এই অংশগুলো দেখা যায়। ইনপুট, আউটপুট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, স্টোরেজ ও মেমোরি। কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং বা সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট আবার তিনটি উপাদান নিয়ে গঠিত। সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, রেজিস্টার বা অভ্যন্তরীণ মেমোরি। অর্থাৎ সিপিইউকে আবার তিন ভাগে ভাগ করা যাচ্ছে। সেগুলো হলো সিপিইউ, অ্যারিথমেটিক প্রসেসিং ইউনিট বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, তারপরে হচ্ছে স্টোরেজ ইউনিট আর কন্ট্রোল ইউনিট। অ্যান্ড স্টোরেজ বা রেজিস্টার ইউনিট। সিপিইউকে এই তিন ভাগে ভাগ করা যাচ্ছে: অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং রেজিস্টার ইউনিট। বর্তমানে যে মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয় তাতে এক বা একাধিক সিপিইউ থাকে। সিপিইউ বা মাইক্রোপ্রসেসর কাজ মূলত হিসাব নিকাশ করা। ঠিক আছে, কম্পিউটারের ডেটা আদান প্রদানের জন্য ডেটা বা
ইনস্ট্রাকশন প্রবাহকে সলিড লাইন এবং কন্ট্রোল সিগন্যালকে ডটেড লাইন। অর্থাৎ কন্ট্রোল সিগন্যাল কোনগুলো? সিপিইউ এর মূলত এইগুলোই হচ্ছে কন্ট্রোল সিগন্যাল হিসেবে কাজ করে। কন্ট্রোল সিগন্যাল ডটেড লাইন, ডটেড লাইন, আর বাদ বাকি ডেটা ট্রান্সফার অংশগুলো সলিড লাইন হিসেবে কাজ করে। সলিড লাইন কোনগুলো? এরকম সলিড লাইন হিসেবে কাজ করে। অর্থাৎ ডেটা ট্রান্সফারগুলো সলিড লাইন হিসেবে কাজ করে এবং কন্ট্রোল ইউনিটগুলো ডটেড লাইন হিসেবে কাজ করে। এখন আমি যদি দেখাই, একটা ডায়াগ্রাম দেখাতে চাই এই কন্ট্রোল ডটেড ইউনিট আর সলিড ইউনিটের ভিতরে, অর্থাৎ সলিড লাইনের ভিতরে আমি যদি একটা ডায়াগ্রাম দেখাতে চাই, ডায়াগ্রামটা হবে, সাপোজ দিলাম গাণিতিক যুক্তি, তারপরে দিলাম, আচ্ছা আগে লিখে নিই, নিয়ন্ত্রণ অংশ, রেজিস্টার মেমরি। জাস্ট একটা বক্স করে দিই। এগুলো মূলত সব কন্ট্রোল ইউনিট। এখান থেকে এই তিনটাই কন্ট্রোল ইউনিট। এখন এই তিনটা থেকে মনে করো ফলাফল নির্গত হবে আউটপুট এখান থেকে সলিড লাইন বা স্ট্রেট লাইন হিসেবেই যাবে। যদি আউটপুটটা আমি সেন্ট্রাল ইউনিটে বা কন্ট্রোল ইউনিটে পৌঁছাতে চাই, সেই ক্ষেত্রে আমার ডটেড লাইন ইউজ করতে হবে। আশা করছি এতটুকু বোঝা যায়, এতটুকু ক্লিয়ার। ঠিক আছে, এবার আসি মেমোরি নিয়ে একটু কথা বলি। মেমোরি হলো তিন প্রকার, সেটা হলো প্রধান মেমোরি, ক্যাশ মেমোরি এবং সিপিইউ অন্তর্গত রেজিস্টার মেমোরি। আমি যদি মেমোরির অংশ যাই, মেমোরি ফার্স্ট আমি দেখব মেইন মেমোরি, ক্যাশ মেমোরি, আর নেক্সট পাবো হচ্ছে রেজিস্টার মেমোরি। এর ভেতরে যদি সব থেকে শক্তিশালী মেমোরির কথা জিজ্ঞেস করা হয়, তাহলে আমি সব থেকে শক্তিশালী মেমোরি হিসেবে রাখবো রেজিস্টার মেমোরিকে। এটি সব থেকে দামি এবং অধিক শক্তিশালী। অ্যান্ড এগুলো তুলনামূলক সস্তা, চিপ, এবং অত রেজিস্টার মেমোরির মতো অতগুলো শক্তিশালী না। এখন প্রধান মেমোরিকে র্যাম বলা হয়, আর ক্যাশ মেমোরিকে বলা হচ্ছে কি বলো? প্রধান মেমোরিকে র্যাম বলা হচ্ছে, ঠিক আছে? এই মেমোরিগুলোর ভেতরে সব থেকে চিপ মেমোরি যদি জিজ্ঞেস করো, সেটা হলো র্যাম বা প্রধান মেমোরি। প্রধান মেমোরি থেকে ক্যাশ মেমোরিকে সাময়িকভাবে, বা ক্যাশ মেমোরিকে আমরা সেকেন্ডারি মেমোরিও বলতে পারি, সেকেন্ডারি মেমোরিতে সাময়িক বা টেম্পোরারি জমা হয়, টেম্পোরারি
জমা হয়। ঠিক আছে, এখন মেমোরির ভেতরে উদায়ী এবং উদায়ী মেমোরি আছে, অর্থাৎ ডেটা সংরক্ষণের উপর ভিত্তি করে মেমোরি দুই প্রকার, যথা ভোলাটাইল এবং নন ভোলাটাইল। এখন ভোলাটাইল মেমোরি কি? ভোলাটাইল মেমোরিকে বলা হচ্ছে অস্থায়ী বা উদায়ী মেমোরি। এবং নন ভোলাটাইল বলাকে বলা হচ্ছে স্থায়ী মেমোরি। এখন স্থায়ী এবং অস্থায়ী মেমোরিটা কি? এখন আমি প্রথমে ভোল্টাটাইল মেমোরি নিয়ে কথা বলি। ভোল্টাটাইল মেমোরিতে কারেন্ট অফ ডেটা ক্লোজড বা ডেটা মুছে যাবে, ডেটা ডিলিট অর্থাৎ ডেটা থাকবে না, ডেটা মুছে যাবে। এবং অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে তথ্য মুছে যাবে। এখন যদি উদাহরণ দিতে বলো, সেটা হলো ফ্লিপ ফ্লপ উদায়ী মেমোরি। এটা হচ্ছে উদায়ী মেমোরি। এখন আরো আছে, সেটা হলো র্যাম একটি উদায়ী মেমোরি। আরেকটা যদি দিতে বলো, সেটা হলো ক্যাশ মেমোরি। অর্থাৎ মেমোরির যে আমরা তিনটা প্রকার দেখলাম, তার ভিতরে স্টোরেজ মেমোরি বাদে র্যাম, ক্যাশ মেমোরি উভয়ই ভোল্টাটাইল মেমোরি। ডেটা সংরক্ষণের ভিত্তিতে এদেরকে ভোল্টাটাইল মেমোরি বলা হচ্ছে। এবার আসি নন ভোল্টাটাইল মেমোরি। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধের সাথে সাথে মুছে যাবে না। এখন কোনটা আছে? রেজিস্টার মেমোরি আছে, আর আছে হলো চৌম্বক টাইপ মেমোরি। ঠিক আছে, এখানে রেজিস্টার और চৌম্বক বা ম্যাগনেটিক মেমোরি আর হার্ড ডিস্ক মেমোরি বলা যায়। এই মেমোরিগুলো নন ভোল্টাটাইল মেমোরি। এবার আসি প্রোগ্রামের ভাষা। প্রোগ্রামের ভাষা কি? প্রোগ্রামের ভাষা সাধারণত, আমি কম্পিউটার চিন্তা করি, কম্পিউটারের ভাষা কি? বাইনারি অর হেক্সাডেসিমাল কম্পিউটারের ভাষা। মূলত বাইনারিকেই প্রায়োরিটি দেওয়া হয়, অর্থাৎ 0 1, সেটা ছোটবেলা থেকেই জানি। এখন 0 1-এর পাশাপাশি কম্পিউটার অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা গ্রহণ করে। এখন এই 0 এবং 1 অর্থাৎ বাইনারি নাম্বারটাকে কম্পিউটার সহজে গ্রহণ করতে পারলেও
মানুষের কাছে এটা কি অসুবিধাজনক না? এটা অসুবিধাজনক। এবং তুলনামূলকভাবে অত্যন্ত জটিল ব্যবহার করা, অত্যন্ত জটিল। এই ভাষাগুলো অত্যন্ত জটিল হওয়া থেকে 1945 সাল থেকে 1970 সাল পর্যন্ত ভাষাগুলো চেঞ্জ হতে থাকে। 1970 সাল পর্যন্ত ভাষাগুলো চেঞ্জ হতে থাকে এবং সর্বশেষ 1980 সালে এটা ন্যাচারাল ভাষা অর্থাৎ মানুষের ভাষায় প্রকাশ হয় 1980 সাল থেকে 80 সাল। এখন এই প্রোগ্রামের ভাষাগুলোকে যদি আমরা দেখতে চাই, সেটাকে দেখতে হবে ফার্স্ট জেনারেশন, হচ্ছে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন অ্যান্ড লাস্ট ওয়ান 5 জেনারেশন। অর্থাৎ 5টি ধাপে প্রোগ্রামের ভাষাগুলো ডেভেলপড হয়েছে। অর্থাৎ প্রোগ্রামিং ভাষাকে যদি বলা হয় 5টি ভাগে ভাগ করা যায়, যার ভিতর ফার্স্ট জেনারেশন ভাষা 1945, নেক্সট 1950, নেক্সট 1960, নেক্সট 1970, নেক্সট 1980। এই হলো প্রোগ্রামিং ভাষার আবিষ্কারের সাল। 1945 সালে এই ভাষাটাকে বলা হচ্ছে মেশিন ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ। নেক্সট 1950 ভাষাটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটা বলা হচ্ছে অতি উচ্চতরের ভাষা, অর্থাৎ মোস্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর নেক্সট এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্বাভাবিক ভাষা, অর্থাৎ যেটা হলো মানুষের ভাষা। এখন কম্পিউটার মানুষের ভাষা টুকটাক বুঝতে পারে, তাই তো? মেশিন বানান যদিও ভুল হয়েছে, এসে একটু ঠিক করে নিই। মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন এই মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই দুটাকে মূলত লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। লো লেভেল কারণ কেন সেটা আমরা একটু পরে বিশ্লেষণে যাব। একটা এমসিকিউ এর জন্য আমি এখনই জানাই নিচ্ছি। অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ভাষাকে লো লেভেল ভাষা বলা হচ্ছে এবং হাই লেভেল থেকে ন্যাচারাল ভাষা পর্যন্ত এইগুলাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজই বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা মেশিন ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। মেশিন ভাষা শুধুমাত্র 0-1কে মেশিন ভাষা বলা হচ্ছে। মেশিন ভাষা কম্পিউটারের ভাষা, এটি কম্পিউটার সহজেই বুঝতে পারে। মেশিন ভাষাকে আরেকভাবে লেখা হয়, সেটা হলো এক্স পদ্ধতি। অর্থাৎ মেশিন ভাষা দুইভাবে লেখা হচ্ছে, একটি বাইনারি পদ্ধতি, একটা হেক্সাডেসিমাল পদ্ধতি। ওকে, এখন মেশিন ভাষায় যেটি লেখা হয় সেটাকে বলা হচ্ছে উৎস প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম। এবং যে প্রোগ্রাম থেকে লেখা হচ্ছে অন্য ভাষায় লেখা হলে একটু ভুল হলো। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। অর্থাৎ মেশিন ভাষা অর্থাৎ 0-1 ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। আর অন্য ভাষা অর্থাৎ মেশিন ভাষা ব্যতীত অন্য ভাষা, মেশিন ভাষা ব্যতীত সেকেন্ড জেনারেশন হাইলি ভাষাগুলো যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে উৎস বা সোর্স প্রোগ্রাম বা অবজেক্ট না দেয় ভালো, সোর্স প্রোগ্রাম বললেই ভালো হবে। অর্থাৎ মেশিন ভাষা ব্যতীত অন্যান্য ভাষায় লেখা প্রোগ্রাম, মেশিন ব্যতীত ভাষা, মেশিন ব্যতীত ভাষাকেই বলা হচ্ছে সোর্স বা
অবজেক্ট প্রোগ্রাম। এখন মেশিন ভাষা কীভাবে কাজ করে কম্পিউটারে, মেশিন ভাষাকে ডিরেকশন অর্থাৎ কম্পিউটারকে মেশিন ভাষায় কীভাবে ডিরেকশনটা দেয় চারভাবে। মেশিন ভাষা চারভাবে কম্পিউটারে ডিরেকশন দেয়। একটা কী বলেন, একটা বলেন হচ্ছে গাণিতিক প্রক্রিয়া, যেটা হলো যোগ বিয়োগ করতে পারে, বাট এখানে গুণ ভাগের কথা লেখা নেই। দ্বিতীয় হচ্ছে ইনপুট আউটপুট, তৃতীয়টা হচ্ছে প্রত্যক্ষ এবং নিয়ন্ত্রণ। প্রত্যক্ষ এবং নিয়ন্ত্রণ। এখন কম্পিউটার এখানে যোগ বিয়োগ না দিয়ে আমরা এখানে গাণিতিক প্রক্রিয়া ইউজ করি, ভালো হবে। গাণিতিক বোঝাই দিচ্ছি একটু। গাণিতিক প্রক্রিয়া মূলত যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকেই তো বোঝায়। কম্পিউটার করতে পারে কি, কম্পিউটার শুধু যোগ করতে পারে, আর বাদ বাকিগুলোকে কনভার্ট করে দেয়। ঠিকভাবে প্রোগ্রাম ভাষা এইভাবে কম্পিউটারকে মেশিন ভাষা এভাবে কম্পিউটারকে নির্দেশনা দেয় যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য। ইনপুট বা আউটপুট, ইনপুট বা আউটপুট যেমন সাপোজ বর্ড অথবা লেখ, চিত্র, এগুলো ইনপুট আউটপুট হিসেবে দিতে পারে। যেমন প্রত্যক্ষ, আচ্ছা নিয়ন্ত্রণটা বোঝালি, নিয়ন্ত্রণ যেমন লোড, কত সংখ্যা পর্যন্ত লোড, মনে করে 100 পর্যন্ত লোড দিতে পারবে একটা প্রসেসর, কতটুকু। আর প্রত্যক্ষ ব্যবহার বলতে বোঝানো হচ্ছে কাজটি কর, অর্থাৎ কম্পিউটারকে যে নির্দেশনাটা দেওয়া হচ্ছে প্রোগ্রামের যে সংজ্ঞায় আমরা দেখেছি সেটা, কাজটি করো বা যোগ করো ইত্যাদি ইত্যাদি। এটা হলো কম্পিউটার মেশিন ভাষার এই চারটি পদ্ধতিতে কম্পিউটারকে দিক নির্দেশনা দিয়ে থাকছে। অর্থাৎ মেশিন ভাষার নির্দেশ দেওয়া হয়, তা চার ভাগে ভাগ করা হচ্ছে। এখন মেশিন ভাষায় কিছু সুবিধা এবং অসুবিধা আছে, সেগুলো আমাদের বই থেকে পড়ে নিতে হবে। আমি কিছু সুবিধা অসুবিধা বলে দিচ্ছি। তার ভেতরে আছে এই ভাষায় ডিবাগ বা পরিবর্তন করা কষ্টসাধ্য। অর্থাৎ মেশিন ভাষায় আমি যদি লিখি মেশিন ভাষা তো 0 1 1 1 1 1 1 1 0 0 1 1, এটা কি একটা মেশিন ভাষা? স্যার আপনি তো বলেছিলেন হেক্স পদ্ধতি, বাট কম্পিউটার তো বলে জাস্ট বাইনারি, আমি বাইনারিতে দিচ্ছি, বাইনারিতে দিলাম। এখন যে কোনো একটি প্রোগ্রামারকে এই সংখ্যাগুলোর নির্দিষ্ট মান বুঝতে হবে। এক্স পদ্ধতিতেই মনে করো বের করলো, করতে অনেক কি টাইম লাগবে না, টাইম ম্যানেজমেন্টিং লাগবে না, সাথে ডিবাগ করা অনেক কঠিন না, এটাই বলা হচ্ছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা মেশিন ভাষা। এখন আসি দ্বিতীয় প্রজন্ম ভাষা। দ্বিতীয় প্রজন্ম ভাষাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। একে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে এই কারণ এটাকে নোম্যানিক কোড ইউজ করে এই ভাষাটা সৃষ্টি। যেমন অ্যাকিউমিলেটরের নোম্যানিক কোড LDA, এমসিকিউর জন্য, ফর এমসিকিউ। এই দ্বিতীয় প্রজন্মের ভাষাতে সর্বপ্রথম সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। সাংকেতিক চিহ্ন ব্যবহার করে এই ভাষাটা আসলে কাজ করে কম্পিউটারের সাহায্যে। সাংকেতিক চিহ্নের সাহায্যে বোঝানোর জন্য একে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বই থেকে পড়ে নিতে হবে। এইবার আমরা আসি তৃতীয় প্রজন্মের ভাষা। এখান থেকে হাই লেভেল ভাষাগুলো শুরু হচ্ছে। তৃতীয় প্রজন্মের ভাষা যেহেতু হাই লেভেল ভাষায় এখানে আমরা যেটি পরবর্তী অংশে দেখব সি প্রোগ্রামিং, এখানে সি প্রোগ্রাম ভাষা অন্তর্নিহিত আছে।
এবং এই তৃতীয় প্রজন্মের ভাষার সাথে আমরা অনেকগুলো ভাষা অর্থাৎ উচ্চ লেভেলের ভাষার সাথে আমরা এক্ষুনি পরিচয় লাভ করব। সেগুলো হচ্ছে পাইথন, জাভা, অ্যালগল, ওরাকল, আর আছে হলো সি প্লাস প্লাস, পাল, রুবি, কোল্টিন, ফোরটান। অ্যালগল আমাদের ফোরটান লাগবে, ফোরটান নিচে কি দেখা যায়? ফোরটান পর্যন্ত দেখা যায় না। ফোরটান তাহলে আমি এই পাশে লিখি। আগে পাইথন জাভা নিয়ে কথা বলি। এখন যদি পাইথন নিয়ে বলি, পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। বর্তমানে সবথেকে জনপ্রিয় পাইথন হচ্ছে 2018 সালে IEEE কর্তৃক প্রোগ্রামিং ভাষা স্বীকৃতি পেয়েছে এটি। অর্থাৎ পাইথন জাস্ট এটা মনে রাখলেই হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর কিছু লাগবে না। এটা IEEE থেকে 2018 সালে স্বীকৃত পেয়েছে, এতটুকুই। জাভা হচ্ছে সব থেকে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা, সব থেকে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড অ্যালগল, এখন অ্যালগল নিয়ে যদি আমি কিছু বলতে হয় তাহলে বলতে হবে অ্যালগল হলো অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সার্বজনীন কম্পিউটারের ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক ও কৌশল সমাধানের জন্য এই প্রোগ্রামিং ভাষা আবিষ্কার করা হয়েছে। অর্থাৎ বৈজ্ঞানিক ভাষা। এটাকে বৈজ্ঞানিক ভাষা কেন বললাম? এটির মাধ্যমে এই ক্যালকুলেটর মূলত কাজ করছে অ্যালগল ভাষার মাধ্যমে। এটার পুরো নাম কি? অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজ। অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজ। অ্যালগলের পূর্ণরূপ হচ্ছে অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজ। এইগুলো কিন্তু সবই সি প্রোগ্রামিং, অর্থাৎ তৃতীয় প্রজন্মের ভাষা এগুলো সব। ঠিক আছে, এখন আরও তৃতীয় প্রজন্মের ভাষা আমরা দেখি। এখন দেখি সি প্লাস প্লাস, ফরট্রান, পালটাও দেখি একটু, যদিও ইম্পর্টেন্ট না। আর কি দেখবো, এখানে আরও আছে, যদিও জাভা স্ক্রিপ্ট আছে, পাইথন তো দেখালাম, জাভা স্ক্রিপ্ট, পাল, রুবি আছে, সি প্লাস প্লাস জাস্ট এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বললেই হবে, আর লাগবে না কিছু। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন পোর্টাল নিয়ে আমাকে একটু কথা বলতে হবে। পালটা দরকার নেই, পাল আমি দেখাচ্ছি না, পাল একটা প্রোগ্রামিং ভাষা, এটুকু বোঝালেই হবে। পোর্টাল নিয়ে একটু কথা বলে শেষ করবো। দ্বিতীয় প্রজন্মের ভাষাগুলো আরও আছে, সেগুলো আমি লিখে দিচ্ছি। ওগুলো সবই দ্বিতীয় প্রজন্মের ভাষা। এখন পোর্টালের সংস্করণ যদি আমি পূর্ণরূপ দেখতে চাই, পূর্ণরূপ আসবে হলো ফর্মুলা ট্রান্সলেটর। মানে এটাও কি, এটা একটা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ। এতটুকু ক্লিয়ার। এখন ফোরটানের সংস্করণ আছে, হচ্ছে 3 বই আছে, আর আছে হলো আরেকটা আছে হলো কত দ্বারা একটু দেখে নিই, 95 ইংরেজিতে লিখে, একটা 3 সংস্করণ আছে, একটা 95 সংস্করণ আছে।
এই 3 সংস্করণে 97টি অক্ষর আছে, আর 95 সংস্করণে 89টি অক্ষর আছে। অথবা বলা হয় যদি 495 এর অক্ষর সংখ্যা 86টি হবে মেবি, একটু দেখে নি। হ্যাঁ, 86টি অক্ষর, এখানে 97টি আছে এবং 86টি অক্ষর আছে। জি ঠিক আছে, 86টি অক্ষর আছে। হ্যাঁ, এই তো দ্বিতীয় প্রজন্মের ভাষা। এবার আসি চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষাকে বলা হচ্ছে ফোর্থ জিয়া, অর্থাৎ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই ভাষার প্রোগ্রামিংয়ের দক্ষতা অনেক বেশি, অর্থাৎ একে বলা হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেলিভার্ড অথবা ডেভেলপমেন্ট। র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা র্যাড বলা হচ্ছে। এখন চতুর্থ প্রজন্মের ভাষার ভিতরে আমরা তৃতীয় প্রজন্মের ভাষাতে কি কি দেখে এসেছি আগে দেখিয়ে নিই। তৃতীয় প্রজন্মের ভাষাতে আমরা দেখেছি সি প্লাস প্লাস, তৃতীয় প্রজন্ম থার্ড জেনারেশন, পাইথন, জাভাস্ক্রিপ্ট, পার্ল, রুবি, সি, পাইথন, জাভা, অ্যালগল আর পার্টন। এই ভাষাগুলো আমাদের থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখন ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের ভেতরে কি কি আছে? এই প্রোগ্রামিং এর চতুর্থ প্রজন্মের ভাষায় কোয়ারি যোগ করা হয়, অর্থাৎ জিজ্ঞাসার কিছু এখানে অ্যাড করা হয় চতুর্থ প্রজন্মের ভাষায়। সেজন্য একে বলা হচ্ছে এসকিউএল। কি? সিচুয়েটেড কোয়ারি ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজও বলা হচ্ছে। স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ অথবা সিচুয়েটেড কোয়ারি ল্যাঙ্গুয়েজও অনেক জায়গায় বলা হয়েছে। এখানে আরও আছে কোয়ারি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ চতুর্থ প্রজন্মের ভাষার একটি গুরুত্বপূর্ণ যদি বৈশিষ্ট্য দেখতে চাই, এখানে কোয়ারি অ্যাড করার সাথে সাথে এটি কিন্তু জবাবদিহি করতে চাচ্ছে না, অর্থাৎ জাস্ট অ্যাপ্লিকেশনের ফলাফল রেজাল্টের কোয়ারি করবে, জাস্ট ভেতরে কোনো কোয়ারিও করবে না চতুর্থ প্রজন্মের ভাষা। এখানে বলা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষাকে লেখা হচ্ছে নোম্যাড, তারপরে হচ্ছে এই যেটা এসকিউএল স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ইন্টেলেক্টকে বলা হচ্ছে। নিচে কি দেখা যায়? নিচে দেখা যাচ্ছে না, নিচে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি একটু মুছে উপরে লিখি। ঠিক আছে, একটু এগুলো উপরে লিখি। আচ্ছা, এখানে লিখি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সাইট কি দেখা যায়? আচ্ছা, হবে। ফোর্থ জেনারেশনে লেখা হচ্ছে নোম্যাড, তারপরে দেখা যাচ্ছে এসকিউএল স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, তারপরে ইজি, তারপরে আছে হলো ফোকাস, তারপরে হচ্ছে ইন্টালেক্ট, তারপরে আছে হলো একটু আমি দেখি আর কি আছে। আরেকটা হচ্ছে এটা হবে, হ্যাঁ, প্রোডিউসো পিএল বাই এসকিউএল, ইন্টালেক্ট, তারপরে আছে উইনডেভ আছে, আর একটা আছে হলো দেখলাম, হ্যাঁ, আরপিজি আছে।
ইন্টেলেক্ট বিএমপিও তো অনেক জায়গায় থাকতে পারে, ফোকাসের সাথে আর কিছু থাকতে পারে, যেমন আরপিজি এর 3টা ফর্ম থাকতে পারে, অর্থাৎ আরপিজি 3 থাকতে পারে। এগুলো সবই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এগুলো সব, ঠিক আছে। কোয়ারি সিস্টেম বিদ্যমান, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আছে, অর্থাৎ এখানে উন্নয়ন হয় প্রোগ্রামিং ভাষার খুব। এবার আসি পঞ্চম প্রজন্মের ভাষা, মুছে দিই। পঞ্চম প্রজন্মের ভাষা, পঞ্চম প্রজন্ম, অর্থাৎ এ ভাষাকে আমরা বলেছি ন্যাচারাল, অর্থাৎ এটা সব থেকে বেশি উন্নত, ডেভেলপড, সব থেকে বেশি ডেভেলপড এই ভাষাটা। সব থেকে যেহেতু বেশি ডেভেলপড, এর সাথে আছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার নিয়ে আমি একটু পরে আসছি, অর্থাৎ এটার বাংলা যদি আমি বলি অনুবাদক, এর সাথে যুক্ত থাকে অনুবাদক। এতে যেহেতু মানুষের ভাষা এটাকে বলা হচ্ছে, এটা ন্যাচারাল ভাষা অবশ্যই মানুষের ভাষায়, এবং এখানে ওপস 5 এটা আছে, এখানে ওপস 5 আছে। ওপস 5 যেমন বলা হচ্ছে অফিসিয়ালি প্রোডাকশন সিস্টেম 5, যেমন হচ্ছে সিপিএল সেন্টার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার আছে হলো সিএলপি কন্টেন্ট লজিক প্রোগ্রাম, অর্থাৎ এখানে লজিকের ফাংশনও হয়ে থাকে, এখানে লজিক সমাধানও হয়ে থাকে। এইগুলো দিয়ে কী বলছিলেন, অর্থাৎ এখানে আরেকটা আছে, সেটা হলো মার্কারি, ঠিক আছে। এইগুলো দিয়ে কী করা যায়, এগুলো দিয়ে মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাই করা যায়, আর সেইগুলো সবই পঞ্চম প্রজন্মের ভাষা। এখন পঞ্চম প্রজন্মের ভাষার গেল। এবার আমি একটু আগে পঞ্চম প্রজন্মের ভাষা পড়ানোর সময় অনুবাদকের কথা বললাম, এবার আসলাম অনুবাদক। এখন অনুবাদকটা কি, এটা একটা হলো সফটওয়্যার, এটা একটি সফটওয়্যার, ঠিক আছে। অনুবাদক একটি সফটওয়্যার। অনুবাদক 3 প্রকার, সেটা হলো কম্পাইলার, তারপরে আছে তোমার ইন্টারপ্রেটার, আর একটা হলো অ্যাসেম্বলার। কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। অনুবাদকের ইংরেজি আমার ভুল হয়েছে, অনুবাদকের ইংরেজি হচ্ছে ট্রান্সলেটর, নট ইন্টারপ্রেটার, ট্রান্সলেটর, ঠিক আছে। অনুবাদকের ইংরেজি ট্রান্সলেটর। আমি যেহেতু একটা স্মার্ট বোর্ড আমি সামনে টেস্ট ঠিক করতে পারছি না, ট্রান্সলেটর হয়, হ্যাঁ। এখন আমি বলেছি মেশিন ভাষা। মেশিন ভাষাতে যেটা লিখা হয় সেটা কি, সেটা হলো অবজেক্ট। আর অন্য ভাষায় লেখা হলে, আদার্স ল্যাঙ্গুয়েজে লেখা হলে সেটা কি হবে, সোর্স, সেটা হবে সোর্স। এখন তাহলে যেহেতু কম্পাইলার যেটাই বলি প্রোগ্রামিং ভাষার উৎস, সেটা এক ধরনের অনুবাদক, সেটা হাই প্রোগ্রাম থেকে মেশিন ভাষায় পরিণত করবে, অর্থাৎ হাই প্রোগ্রামই তো আমরা দেখলাম না পঞ্চম প্রজন্মটা তো অবশ্যই হাই প্রোগ্রাম।
এটা হাই থেকে মেশিন ভাষায় রূপান্তর করছে, অর্থাৎ হাই থেকে লো। হাই থেকে লো তার মানে কি? অবশ্যই সোর্স থেকে অবজেক্টে যাচ্ছে, সোর্স থেকে অবজেক্ট, সোর্স থেকে অবজেক্ট, অর্থাৎ প্রত্যেকটি অনুবাদকের কাজই সোর্স থেকে অবজেক্টে যাওয়া, একই কাজ। এখন এদের কাজের পরিমাণের ভিন্নতা আছে, সেই ভিন্নতা নিয়ে এখন দেখি। ইন্টারপ্রেটার তো আমরা বুঝলাম, অনুবাদক প্রত্যেকটার এখন কাজ দেখলাম। কাজ হলো এতে ভুল প্রত্যেকটি লাইন বাই লাইন প্রদর্শন করা, লাইন বাই লাইন, অর্থাৎ আর একটি লাইন মানে একটু ভুল হচ্ছে, লাইন বাই লাইন প্রদর্শন করবে। এবং একটু ভুল হয়েছে, কম্পাইলার হচ্ছে একসাথে সব ভুল দেখাবে, একসাথে সব ভুল প্রদর্শন করবে। ইন্টারপ্রেটার প্রতিটি লাইন প্রতিটি লাইন পড়বে, ভুল ব্যাখ্যা করবে, প্রতিটি লাইনের ভুল ব্যাখ্যা করবে, একসাথে ভুল দেখাবে। আর অ্যাসেম্বলার হলো অ্যাসেম্বলি ভাষাকে হিসেবে কনভার্ট করবে, অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করবে, অর্থাৎ নোম্যানিক বা সংকেতকে মেশিন ভাষা 0-1-এ কনভার্ট করবে অ্যাসেম্বলার। এখন সি প্রোগ্রামে কম্পাইলার ভাষায় ব্যবহার করা হচ্ছে, C++ বলো অথবা সি। কেন প্রোগ্রামে কম্পাইলার অনুবাদক ব্যবহার করা হচ্ছে, ভাষা বলছি অনুবাদক হবে, কারণ এটি একসাথে অনুবাদ করে, একসাথে ভুল প্রদর্শন করে, কিন্তু এর ডিবাগিং করা কিন্তু একটু কঠিন, অবশ্যই কঠিন হবে। একসাথে ভুলগুলো পরিবর্তন করে একটু কঠিন না, এবং ধীরগতি সম্পন্ন হয়। আর কম্পাইলারের মাধ্যমে প্রোগ্রাম রূপান্তরের পর পুনর্রূপান্তরের প্রয়োজন হয় না, অর্থাৎ একবার করলে পরবর্তীতে আর কম্পাইল করা লাগে না। এটার সব থেকে সুবিধাজনক হচ্ছে সময় কম লাগবে, কারণ একবারে দ্রুতই কাজ করা যায়। একটা কম্পাইল করতে পারলে খুব দ্রুতই কম্পাইলার দিয়ে কাজ করা যায়। আর এইগুলোর বাদ বাকি সব উল্টো ইন্টারপ্রেটারের প্রতিটি লাইন কিন্তু এতে ডিবাগিং বা টেস্টিং করা খুবই দ্রুত গতিতে সম্ভব হয়ে থাকে। আর অ্যাসেম্বলারটা নোমানিক কোডকে মেশিন ভাষায় করবে, আর অ্যাসেম্বলি অ্যাড্রেসকে মেশিন ভাষায় অ্যাড্রেসে পরিণত করা, প্রত্যেকটি নির্দেশ ঠিক আছে কিনা সব নির্দেশ ডেটা প্রধান মেমোরিতে রাখবে, ভুল সংশোধনের মাধ্যমে কন্ট্রোল করবে। সর্বোপরি অ্যাসেম্বলি ভাষার প্রত্যেক নির্দেশকে কম্পাইলার মেশিন ভাষায় করবে। এখন বিভিন্ন ক্ষেত্রে প্রোগ্রামের ভাষা নির্বাচন করতে হয়, যেমন সমস্যার প্রকৃতি বৈজ্ঞানিক হলে কোনটা করতে হবে, ডেটার রীতিনীতি ইন্টারপ্রেটার থাকা প্রাপ্যতা কীরকম কী হবে, ভাষা শেখা ভুল নির্ণয়ের সুবিধা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে প্রোগ্রামের ভাষা নির্বাচন করা হয়ে থাকে। এখন প্রত্যেকটি প্রোগ্রামেরই 3টা অংশ থাকে। প্রোগ্রামের 3টা অংশ কী কী? এবার প্রোগ্রামের 3টা অংশ, এবার আমার প্রোগ্রামে আসি। প্রোগ্রামের 3টা অংশ কী? প্রোগ্রাম আমি আবার লিখলাম, প্রোগ্রামের অংশ যে আমি 3টা এখনো দেখাইনি। প্রোগ্রামের অংশ প্রত্যেকটি ধারাবাহিকভাবে দেখাচ্ছি। প্রোগ্রামের অংশ 3টি কী? একটি হলো ইনপুট, তাহলে আরেকটি হবে আউটপুট, আর মাঝখানে কী হবে? প্রক্রিয়া হবে না, প্রসেস হবে। এখন যদি একটি বক্স দেয় ইনপুট, প্রসেস, আউটপুট, এখানে বসাতে পারবো না, কী হবে? এক্সের জায়গায় কী হবে? বসাতে পারবো তো, এক্সের জায়গায় কী হবে? ইনপুট হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? এখন একটি প্রোগ্রাম উন্নয়নের কতগুলো প্রক্রিয়া আছে। প্রোগ্রাম উন্নয়ন, এবার আমরা দেখি প্রোগ্রাম উন্নয়ন অর্থাৎ প্রোগ্রাম ডেভেলপমেন্ট।
প্রোগ্রাম ডেভেলপমেন্টের প্রথমে আছে সমস্যা বিশ্লেষণ বা সমস্যা সমাধান এটা বলতে পারি আমরা। তারপরে আছে হলো ডিজাইনিং, তারপরে আছে কোডিং, তারপরে আছে হলো প্রোগ্রামের বাস্তবায়ন, আর নেক্সট হলো রক্ষণাবেক্ষণ। এগুলোর কি ব্যাখ্যা দেওয়া লাগবে? এগুলোর কি ব্যাখ্যা দেওয়া লাগবে আমার? এগুলো যদি ব্যাখ্যা দেওয়া লাগে, ব্যাখ্যাগুলো অবশ্যই বই থেকে পড়ে নেওয়া ভালো হবে। এখন প্রোগ্রাম ডিজাইনিং নিয়ে আমি মূলত যাব। প্রোগ্রাম ডিজাইনিংয়ে কি আছে, আর একটা প্রোগ্রামিংয়ে কী কী ভুল হতে পারে সেগুলো নিয়ে একটু দেখাই। সিনট্যাক্স ভুল, লজিক ভুল, রান ভুল, ডিবাগিং ভুল, সিনট্যাক্স ভুল সংশোধন, এগুলো মূলত বই থেকেই পড়তে হবে। এগুলো আর অত আমি যাব না। আমি যাব হচ্ছে এখন ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট বলছি, কোডিংয়ে তো যাবো না এখন। কোডিং পরে দেখছি, কোডিংয়ে পরে যাব। এখন ডিজাইনিংয়ে আমি দেখব অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সুডোকোড। এর পরের পার্টি মূলত অ্যালগরিদম শুরু করব আমি এখন। এখন যে কাঙ্ক্ষিত বিষয় সেটা আমরা শুরু করছি, অ্যালগরিদম। ঠিক আছে, একটু আমি পড়ার মোডটা একটু ঘোরাই। আজকে আমি ম্যাথে হাত দেব, মানে যেখান থেকে সিকিউগুলো হয় সেটাগুলোতে আমি হাত দিব না। আমি জাস্ট এটা বলছি ডিজাইনিংয়ের ভেতরে কী কী আছে আমি অতটুকুই দেখা দিচ্ছি। ডিজাইনিংয়ের ভেতরে আছে, তোমাদের একটা দুটো ক্লাস করবো ছোটো কোড মোড নিয়ে, বাদ বাকি পরের ক্লাস আলোচনা করবো। ডিজাইনিংয়ের ভেতরে আছে তোমার সুডো কোড, অ্যালগরিদম, আর আছে হলো ফ্লোচার্ট। আমি আজকে থিওরি ক্লাস রেখেছি, আমি বোর্ডে দেখছি মনে নেই। আজকে আমি অ্যালগরিদমের ম্যাথে হাত দিব না, ম্যাথের সিস্টেমটা একটু পরে শেখাবো। আমি এখন এইগুলো নিয়ে একটু বেসিক দিয়ে দিই। বেসিক দিয়ে আমি পরবর্তী ক্লাসে শুরু করব অ্যালগরিদমের ম্যাথগুলো করা। এখন প্রথমে আছে সুডোকোড। সুডোকোডটা কি? সুডোকোড হলো একটি গ্রিক শব্দ যার অর্থ সত্য নয়। প্রোগ্রাম রচনায় অনেকেই প্রোগ্রামের সুডোকোড প্রণয়ন করে থাকে। অর্থাৎ সুডোকোড মূলত একটির আরেকটির বিকল্পটা বোঝায়। সুন্দর কথায় যদি বলি, এমনভাবে উপস্থাপন করা হয় যে নির্দিষ্ট এটি কম্পিউটারের উপর নির্ভরশীল না। সুন্দরভাবে সমাধানের জন্য সুডোকোডটা ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি একটি কালো কলম, আমরা প্রবাবিলিটি কি বলেছিলাম, এটি কি কালো কলম রিয়েলি? যদি ইয়েস হয় অথবা নো হয়, এটা অ্যালগরিদম ফ্লোচার্টের সময় আরও ভালো করে শেখাবো আমি। ইয়েস নো সুডোকোডটা অবশ্যই পরে শেখাবো। আগে অ্যালগরিদম ফ্লোচার্টটা শেখাবো। অ্যালগরিদম হচ্ছে কোনো সমস্যার সমাধানে ধারাবাহিক সাংকেতিক চিহ্নের মাধ্যমে অথবা জ্যামিতিক কাঠামোর মধ্যে লেখা বা প্রণয়ন করা, একটি ধারাবাহিক প্রণয়ন করতে হবে। অবশ্যই ধারাবাহিক প্রণয়ন করার প্রক্রিয়া হচ্ছে অ্যালগরিদম। আর ফ্লোচার্টটা কি? ফ্লোচার্টটা হচ্ছে একটি ধারাবাহিক বা নির্দিষ্ট সমস্যার জন্য ধারাবাহিক প্রক্রিয়া, বাট এতে কোনো সিম্বল ইউজ করা হয় না, বাট ধারাবাহিক। ঠিক আছে, প্রোগ্রাম উন্নয়ন মানে প্রোগ্রামিংয়ের যে প্রোগ্রাম উন্নয়ন লিখছি, ওখানে প্রোগ্রামের ডিজাইনিং হবে। এখন আরেকটা পার্ট আছে, ডিজাইনিং আমি নিয়ে কথা বললাম। মূলত ডিজাইনিংয়ের আরেকটা পার্ট আছে শেষে, মানে প্রোগ্রামিংয়ের 5.1-এ ডিজাইনিং আছে। ডিজাইনিং নিয়ে একটু দেখি, কথা বলি একটু ডিজাইনিং। আমি অবশ্যই ডিজাইনিংয়ের আগে কথা বললাম। আমি একটা শখ দেখাই দিই। এই শখটা এমসিকিউ এর জন্য মাস্ট মনে রাখতেই হবে। কিছু শখ আমি এখন দেখাবো, এমসিকিউ মাস্ট। ঠিক আছে,
আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ির কাজ একটু পরে, বাড়ির কাজ একটু পরে, আগে এটা একটু দেখায়, আগে এটা একটু দেখায়, ডিজাইনিংটা একটু দেখায়। ডিজাইনিংয়ের প্রথমে কি দেখলাম, সমস্যা বিশ্লেষণ, নেক্সট কি দেখলাম, ডিজাইনিং, ডিজাইনিং, নেক্সট কি দেখলাম, ডিজাইনিংয়ের পরে দেখলাম হচ্ছে, ডিজাইনিংয়ের পরে দেখলাম কি বলো শোনো একটু আমাকে, ডিজাইনিংয়ের পরে দেখলাম হচ্ছে, মনে পড়ছে না কারণ ডিজাইনিং কোডিং বা ডেভেলপমেন্ট দেখলাম, জাস্ট দেখলাম হচ্ছে বাস্তবায়ন, জাস্ট দেখলাম লক্ষণ, এটা এটা এখানেও মূলত এই কথা নেই, এখানে বিশ্লেষণ করা আছে, তাছাড়া বেশি কিছু নেই, অবজেক্ট ডিটেলড কতগুলো লাগবে না। এখন আমি কিছু বাড়ির কাজ দিব, তোমাদের পড়া থাকবে। আগে এইচডাব্লিউটা লিখে নিই, এইচডাব্লিউ 5.1 এর সব পড়া, শুধুমাত্র অ্যালগরিদম, সুডোকোড, ফ্লোচার্ট বা এগুলো আমি নেক্সট ক্লাসে শুরু করবো, কারণ এখানে প্রক্রিয়া আছে, অনেক কিছু করাতে হবে, মেথড সিস্টেম আমি কাল শুরু করবো, পরবর্তী ক্লাসে শুরু করবো, যেদিনই হোক 5.1টা বাকি অংশ। এখন তোমাদের এটা এইচডাব্লিউ, এখন এমসিকিউ হ্যাক্স বা এমসিকিউ হ্যাক্স, এমসিকিউ হ্যাক্স না, এমসিকিউ তোমাদের বাড়ির কাজ থাকবে, এমসিকিউ দিব আমি এখন কিছু, এটা তোদের বাড়ির কাজ থাকবে। ফার্স্ট একটা এমসিকিউ দিই, 115 এটা খুবই পপুলার একটা এমসিকিউ। এমসিকিউ দিয়ে দিই, ক নম্বর next Q,
আচ্ছা, এইগুলোই এই এমসিকিউ তোমাদের বাড়ির কাজ থাকবে, এবং আমি কিছুক্ষণের ভেতরে এমসিকিউ এর আজকের ক্লাসের উপরে একটা সিকিউ টেস্ট এবং এমসিকিউ টেস্টের কোশ্চেন আপলোড দিব। তোমরা ওটা করে আমার পেজে দিয়ে দিও, আমি ওটা এখান থেকে দেখে নেব। সবাইকে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন ওয়ারিয়ারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ক্লাস শেষ করছি। হয়তো ক্লাসটি একটু লেন্দি হয়ে গেল, বাট 5.1-এর থিওরিটা আমি সম্পূর্ণ শেষ করে দিয়েছি। ওকে, ধন্যবাদ। পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবার।